কেমন আছো সবাই? সকাল সকাল ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম চন্দননগরের উদ্দেশ্যে। হ্যাঁ, যার আরেক নাম চাঁদের নগর। আমার বাড়ি ইছাপুর, আর ইছাপুর থেকে চন্দননগর যেতে 20 থেকে 25 মিনিট লাগে, যদি বা রাস্তায় জ্যাম না থাকে। তাই আমার প্রিয় স্কুটি আর সঙ্গে এক বন্ধুকে নিয়ে বেরিয়ে পড়লাম। আমরা এখন ঘোষপাড়া রোডের ওপর দিয়েই যাচ্ছি। শ্যামনগর ক্রস করে আমরা পৌঁছেছি এখন আঁতপুরে, আর কিছুটা গেলেই জগদ্দল ঘাট। সকাল থেকে কয়েক পশলা বৃষ্টি হয়েছে, কিন্তু এখন চারিদিকটা রোদে ঝলমল করছে। আকাশ থেকে মনে হচ্ছে পুজো চলে এসছে। হ্যাঁ, সে তো চলেই এসছে, মাঝে আর কয়েকটা দিন মাত্র। আর এই যে ঠিক এই জ্যামটার কথাই আমি কিছুক্ষণ আগে বলছিলাম। যাই হোক, আমরা প্রায় পৌঁছেই গেছি, বেশিক্ষণ সময় লাগেনি। আর তোমরা যদি কেউ কলকাতা থেকে আসো, তাহলে শিয়ালদা থেকে মেন লাইনের ট্রেন ধরে তোমাদের শ্যামনগর বা জগদ্দল নামতে হবে। শ্যামনগর ঘাট পার করে তোমাদের একটা অটো বা টোটো করে চন্দননগর যেতে হবে। আর জগদ্দল নামলে তোমাদের একটা টোটো বা রিক্সা করে জগদ্দল ঘাট যেতে হবে, আর সেটা পার করলেই চন্দননগর। ঘাটের পাশেই গ্যারেজ আছে, তোমরা যদি কেউ গাড়ি নিয়ে আসো তাহলে এই গ্যারেজে গাড়ি রাখতে পারো। ভাড়া 10 টাকা। আমরা আমাদের গাড়ি আর হেলমেট এই গ্যারেজে রেখে দিলাম। ঠিক গ্যারেজের অপোজিটেই তোমরা লঞ্চের টিকিট কাউন্টার পেয়ে যাবে, ভাড়া 9 টাকা। এই জগদ্দল ফেরি সার্ভিসটা তোমরা সকাল 6টা থেকে রাত 10টা অবধি পাবে। এই জগদ্দল ফেরিঘাটের পাশে একটা খুব সুন্দর পার্ক আছে, তোমরা যদি কখনো চাও এখানে এসে সময় কাটাতে পারো। আমাদের লঞ্চ চলে এসছে, আর এই লঞ্চ করেই আজকে আমরা ওই পারে যাব। মোটামুটি প্রত্যেক 15-20 মিনিট পরে পরেই তোমরা এখান দিয়ে ফেরি সার্ভিস পাবে। আমরা এখন ওয়েট করছি কখন লঞ্চটা ছাড়বে। কাজের সূত্রে আমাকে মাঝে মাঝেই চন্দননগর যেতে হয়, কিন্তু এইবার অনেকদিন পরেই যাচ্ছি। কি সুন্দর লাগছে তাই না? দূর থেকে মনে হয় আকাশ আর নদী একে অপরের সাথে মিশে গেছে। লঞ্চের ভেতরে এরকম বসার জায়গা আছে, কিন্তু আমার দাঁড়িয়ে যেতেই বেশি ভাল লাগে। প্রায় 10 মিনিট পর আমাদের লঞ্চটা ছাড়লো। 3 থেকে 4 মিনিটের মধ্যেই আমরা পৌঁছে যাব রানীঘাটে। আমরা এখন হুগলি নদীর ওপর দিয়েই যাচ্ছি। এই খেয়া পারাপারের সময় তোমরা খুব সুন্দর দৃশ্য উপভোগ করতে পারো। আমাদের লঞ্চ পৌঁছানোর আগেই রানীঘাট থেকে রওনা দিয়েছে আরেকটা লঞ্চ জগদ্দল ঘাটে যাওয়ার জন্য। আমরা প্রায় রানীঘাট পৌঁছেই গেছি, আর কিছুটা, তারপরেই আমরা যাব স্ট্যান্ড রোডে। আমার অনেক দিনের ইচ্ছা ছিল ছোট নৌকা করে এই নদী পার হব। যদি কোনোদিন সুযোগ হয় তোমাদের সাথে শেয়ার করব। ওই যে দেখছো, ওই লঞ্চটাও প্রায় জগদ্দল ঘাট পৌঁছে গেছে। তোমরা চাইলে তোমাদের সাইকেল বা বাইক এই লঞ্চে করে নিয়ে যেতে পারো, তার জন্য ভাড়া একটু বেশি লাগবে। আকাশ আবার কালো হয়ে এসছে, আর আজকে আমি ছাতা আনতেই ভুলে গেছি। যাই হোক, যেটা নেই সেটা নিয়ে আর ভেবেও লাভ নেই। এখন সকাল প্রায় 10টা বাজে, আর আমরা পৌঁছে গেছি স্ট্যান্ড রোডে। চলো এবার ঘুরে দেখা যাক এই স্ট্যান্ড রোডটা। চন্দননগরের আরেক নাম চাঁদের নগর হওয়ার কারণ হচ্ছে, গঙ্গা যখন এখান দিয়ে বয়ে যায় তখন আধখানা চাঁদের মতন একটা বাঁকের সৃষ্টি করে। আবার অনেকে মনে করেন এখানে চন্দন কাঠের বড় ব্যবসা হতো। 1730 সালে চন্দননগরের গভর্নর নির্বাচিত হন জোসেফ ফ্র্যাঙ্কোয়াস ডুপ্লেক্স। এনার আমলেই এখানে 2000 পাকা বাড়ি তৈরি হয়, আর এই সময় চন্দননগর কলকাতা থেকেও একটা বড় শহর হয়ে যায়। স্ট্যান্ড রোডে মোটামুটি সবসময় ভিড় থাকে, যত বেলা বাড়ে তত ভিড়ও বাড়ে। আমরা যেহেতু একটু সকাল সকাল এসেছি, তাই ভিড়টা একটু কমই আছে। এই স্ট্যান্ড রোডের সিনিক বিউটিটা আমাকে সবসময় মুগ্ধ করে, আর ফটোগ্রাফাররা ভিউ ফাইন্ডারে চোখ রাখলেই তোমরা সব জায়গায় একটা করে ফ্রেম খুঁজে পাবে। আমি ভাবছি কত বছর আগে কি সুন্দর প্ল্যানিং করে এই শহরটা করেছে। মনে হচ্ছে একটা ক্যানভাস পেন্টিং দেখছি। পুরো স্ট্যান্ড রোড ধরেই এরকম সুন্দর বসার জায়গার ব্যবস্থা করা আছে, তোমরা চাইলে এখানে বসে কিছুটা সময় কাটাতে পারো। আমি যেখানে বসে আছি ঠিক তার উল্টো দিকেই জগদ্দল ঘাট। কত বছর ধরে এই কাজগুলো ঠিক এইভাবেই দাঁড়িয়ে আছে, আর তারা কিন্তু কোনোদিন নালিশও করে না। স্ট্যান্ড রোডে কিছুটা পরে পরেই এরকম পার্ক করা আছে। স্ট্যান্ড রোড ধরে কিছুটা এগিয়ে আসলেই দেখতে পাবে এই ক্লক টাওয়ারটা। এই ক্লক টাওয়ার তৈরি হয়েছিল 1880 সালে। তখন চন্দননগর ছিল ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একটা বাণিজ্য ঘাঁটি। বর্তমানে এটি একটি পুলিশ ইউনিটের অন্তর্গত। এত বছর ধরে কত সময় অসময় সাক্ষী হয়ে একইভাবে দাঁড়িয়ে আছে এই ক্লক টাওয়ারটা। আর ঠিক তার উল্টো দিক থেকে কিছুটা এগিয়ে আসলেই তোমরা দেখতে পাবে জলশ্রী। এটা হচ্ছে চন্দননগরের ফার্স্ট ফ্লোটিং রেস্টুরেন্ট। এখানে খাবার দাবারটা ভালোই, আর খুব রিজনেবল প্রাইসেও পাওয়া যায়, আর অ্যাম্বিয়েন্সটাও খুব সুন্দর। অনেকদিন আগে আমার বন্ধুদের সাথে আমি একবার এখানে এসেছিলাম, আমার বেশ ভাল লেগেছিল। এই জলশ্রীর উল্টো দিকেই একটা প্রাইমারি স্কুল আছে। আমরা আবার স্ট্যান্ড রোড ধরে সামনে হাঁটা শুরু করলাম। কিছুটা হেঁটে এগিয়ে আসলেই ডান দিকে পড়বে রবীন্দ্র ভবন অডিটোরিয়াম। এখানে কালচারাল আর কর্পোরেট ইভেন্টস হয়। অনেকদিন আগে আমিও একবার শো দেখতেই অডিটোরিয়ামে এসেছিলাম, আর সেইবার এসেছিল নচিকেতা। আর নচিকেতা আমার বরাবরই খুব প্রিয় শিল্পী, আর এখনও নচিকেতার প্রায় সবই অ্যালবামের ক্যাসেট আমার কাছে আছে। আর এখন প্রায় সকাল পেরিয়ে দুপুর হতে চলেছে।
রবীন্দ্র ভবন থেকে এগিয়ে আসলেই ডান দিকে পড়বে চন্দননগর কলেজ। এই কলেজ তৈরি হয়েছিল 1862 সালে। এটা বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে পড়ে, আর হুগলি ডিস্ট্রিক্টের এটা ওয়ান অফ দ্য ওল্ডেস্ট কলেজ। চন্দননগর কলেজ থেকে এগিয়ে আসলেই বাঁদিকে পড়বে দুর্গাচরণ রক্ষিত ঘাট বা জোড়াঘাট, আবার কেউ কেউ এটাকে স্ট্যান্ড ঘাটও বলে। অপূর্ব শিল্পতে কারুকার্য করা এই ঘাট আপনাদের দৃষ্টি আকর্ষণ করবে। সেই সময় একজন বড় ব্যবসায়ী ছিল দুর্গাচরণ রক্ষিত, আর বাঙালি ব্যবসায়ী হিসেবে তার খ্যাতি ছড়িয়ে পড়েছিল দেশ বিদেশে। তার স্মৃতির উদ্দেশ্যেই তৈরি হয়েছিল এই ঘাটটি। 1921 সালে তার পুত্র শ্যামচরণ রক্ষিত তৈরি করেছিল এই ঘাটটি, আর আজ এটা চন্দননগর স্ট্যান্ডের একটা অন্যতম আকর্ষণ। এই ঘাটের ভেতরে দুপাশে বসার বেঞ্চ রয়েছে, আর তার মাঝখান দিয়ে একটা কংক্রিটের ব্রিজ চলে গেছে গঙ্গার দিকে। তোমরা যদি কেউ ফটোশ্যুট করতে চাও তাহলে অবশ্যই এই জায়গাটা ঘুরে যাবে। এই জায়গাটা এতটা ফাঁকা থাকে না। আজকে বৃষ্টির ওয়েদার বলে আমরা একটু ফাঁকা পেয়েছিলাম। এখানে সবাই ফটো আর সেলফি তুলতে আসে। দু একটা ফটো আমিও তুলেছি, সেইগুলো আমার ইনস্টাগ্রাম প্রোফাইলে দিয়ে দেবো। তোমরা যদি কেউ চাও আমার ইনস্টাগ্রাম প্রোফাইলটাকে দেখতে পারো। আমার ইনস্টাগ্রামের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। দূর থেকে দেখতে পাচ্ছি ওই পাশে বান এসছে, আর এই পাশেও জলের লেভেলটা অনেকটাই বেড়ে গেছে। কিছুটা সময় আমরা নিচে কাটিয়ে আবার উপরে চলে আসলাম, কারণ একটা ছোট্ট ব্রেক নেব। চা ব্রেক। আসলে বাঙালি তো চা না খেলে ঠিক জমে না। তারপরে এক কাকা আমাদের মশলা চা বানিয়ে দিল, প্রত্যেক কাপ 10 টাকা করে। বাইরে খুব রোদ, তাই ভাবলাম একটু বসে নিই, রোদ কমলে আবার যাব। এখানে বসে চা খেতে খেতে একটু সময় কাটালাম। চাটা বেশ ভালোই লাগলো, কিন্তু আমার মনে হলো মশলাটা একটু বেশি ছিল। ঘাটের পাশেই সিঁড়ি দিয়ে নামার জায়গা আছে, আর দূরে দেখতে পাচ্ছি কিছু বাচ্চারা স্নান করছে। দেখে আমার নিজের ছোটবেলার কথা মনে পড়ে গেল। এখানেও খুব সুন্দর বসার জায়গা করা আছে, চাইলে তোমরা নিজের বন্ধু বা প্রেমিকাকে নিয়ে আসতেই পারো। এই জায়গাটা ছেড়ে যেতে মনই চাইছে না, তবু কি করা যাবে। আরও অনেক কিছু দেখার বাকি আছে। যে জোড়াঘাট থেকে একটু এগিয়ে আসলেই ডান দিকে পড়বে চন্দননগর মিউজিয়াম, যার আরেক নাম ডুপ্লেক্স প্যালেস। বৃহস্পতি ও শনিবার বাদ দিয়ে মোটামুটি প্রত্যেক দিনই খোলা থাকে এই মিউজিয়াম, সকাল 11টা থেকে সন্ধ্যা 6:30 অবধি। এই মিউজিয়াম তৈরি হয় 1961 সালে। এই মিউজিয়ামের প্রবেশ মূল্য ইন্ডিয়ান সিটিজেনের জন্য 5 টাকা, আর ফরেনারের জন্য 20 টাকা। এই মিউজিয়ামের ভেতরে তোমরা ফ্রেঞ্চ অ্যান্টিক জিনিসপত্র দেখতে পাবে, যেমন কাঠের ফার্নিচার, স্কাল্পচার, পেন্টিং, আরও অনেক কিছু আছে দেখার মতন। মিউজিয়ামের বাইরেটাও খুব সুন্দর, তোমরা অবশ্যই ঘুরে দেখবে। এতক্ষণ বাইরে থাকার পরে ভেতরটা এসে একটু আরাম পেলাম। ভেতরের টেম্পারেচার বাইরের থেকে অনেকটাই কম। মিউজিয়ামের ভেতরে কোনো ফোন বা ক্যামেরা অ্যালাউ করে না, তাই মিউজিয়ামের ভেতরের ভিডিও আমাদের কাছে নেই। এই মিউজিয়ামে আসলে তোমরা চন্দননগরের ইতিহাস সম্পর্কেও অনেক কিছু জানতে পারবে। চন্দননগর আসলে অবশ্যই মিউজিয়ামটা ঘুরে যাবে। মিউজিয়াম থেকে একটু এগিয়ে গেলেই স্ট্যান্ড রোডের লাস্টে বাঁদিকে দেখবে পাতাল বাড়ি, যার আরেক নাম দ্য আন্ডারগ্রাউন্ড হাউস। একসময় এখানে রবীন্দ্রনাথ ঠাকুর এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দুজনে এসেই থেকেছেন। এর নিচের তলাটা বর্ষাকালে জলের নিচেই থাকে। আমি দেখে অবাক হচ্ছি তখনকার দিনের মানুষের অ্যাস্থেটিক সেন্সটা কতটা অ্যাডভান্স ছিল। কোভিডের পর থেকে এখানে এন্ট্রি বন্ধ করে দিয়েছে। পাতালবাড়ির ঠিক পাশেই আছে ভাষা শহীদ মিনার। বাঙালিদের ভাষা রক্ষা কেন্দ্র করেই তৈরি হয় এই শহীদ মিনার। আমার খুব ইচ্ছা ছিল বাড়ির ভেতরে যাওয়ার। আমি এতদিন ধরে চন্দননগর আসি, কিন্তু এই দিকটা আমার একদমই আসা হয়নি। একটা সময় এখানে অনেক বিপ্লবীরা আত্মগোপন করে থাকতেন। এখন প্রায় 2টো বাজে, আর সকালে ব্রেকফাস্টের পরে এখনো অবধি কিছুই খাইনি, তাই এখন আমরা খাওয়ার সন্ধানে যাব। স্ট্যান্ড রোড ধরে আবার আমরা একটু পিছিয়ে আসলাম জোড়াঘাটের দিকে। ঠিক তার অপোজিটেই একটা রাস্তা আছে। সেই রাস্তার দুধারেই তোমরা অনেক খাবার দোকান পেয়ে যাবে। আর তোমরা যদি স্ট্রিট ফুড পছন্দ করো, তার জন্য ফুচকা স্টল, ভেলপুরি স্টল, আইসক্রিম স্টল সব পেয়ে যাবে। আমরা যেহেতু লাঞ্চ করবো, তাই একটু ভারী খাবারই খুঁজছি। এখানে একটা ভালো চাইনিজ খাবার দোকান আছে, নাম হচ্ছে থাপাস ফুড কর্নার। কিন্তু আমাদের ভাগ্যটা আজকে একটু খারাপ, এটা 3:30 টাকা স্টার্ট হয় না। তাই ঠিক তার অপোজিটের একটা দোকানে আমরা ফ্রাইড রাইস আর চিলি চিকেন অর্ডার করলাম। খাবার কোয়ালিটি খুব একটা ভালো ছিল না, দাম অনুযায়ী ঠিকই আছে। আমাদের ফ্রাইড রাইস আর চিলি চিকেন কম্বো পড়লো 70 টাকা। খাওয়া শেষ করে এই রাস্তা দিয়ে আমরা একটু এগিয়ে আসলাম আর পৌঁছালাম স্যাক্রেড হার্ট চার্চে। এই চার্চ ডিজাইন করেছিলেন ফ্রেঞ্চ আর্কিটেক্ট জ্যাক ডুচার্চ। চন্দননগরের এই চার্চ ইতিহাসের কাছে একটা বিস্ময়কর নিদর্শন। বড়দিনের সময় খুব সুন্দরভাবে সেজে ওঠে এই চার্চটি। এই চার্চের গেটের সামনেই আছে যিশুর ক্রুশবিদ্ধ হওয়ার মূর্তি। চার্চ দেখার পর আমরা আবার স্ট্যান্ড রোডে ফিরে আসলাম। সারাদিন ধরে ক্যামেরাটা কাঁধে নিয়ে ঘুরলাম, কিন্তু ছবি তোলার জন্য একটু সময় বার করতে পারলাম না, তাই যাওয়ার আগে কিছু ফ্রেম ক্যামেরাবন্দি করে নিই। এখন দুপুর পেরিয়ে বিকেল হয়েছে, রোদে তেজও কমেছে,
আস্তে আস্তে এখানে ভিড়ও বাড়ছে, আর আমাদের বাড়িও ফিরতে হবে। আর আমরা আবার চলে আসলাম রানীঘাটে। তবে যাওয়ার আগে পাশে একটা ঘাট আছে, চলো তোমাদের ওটা দেখিয়ে নিই। কি সুন্দর লাগছে না এই দৃশ্যটা। ভিডিওর প্রথমে বলেছিলাম কোনোদিন সুযোগ হলে এই নৌকা করে আমি নদী পার হব, তবে এখন দেখে মনে হচ্ছে বড্ড রিস্ক। চলো, আমাদের লঞ্চ চলে এসছে, আর এবার আমাদের বাড়ি ফেরার পালা। দেখতে দেখতে কতটা সময় পেরিয়ে গেল, কত কিছু জানলাম, কত কিছু দেখলাম। এইভাবে চন্দননগর আগে কখনো দেখিনি। আমরা আবার জগদ্দল ঘাটে যাওয়ার টিকিট কেটে নিলাম। এখন সবার বাড়ি ফেরার সময়, কেউ কলেজ থেকে, কেউ অফিস থেকে। আমরাও ফিরছি মোবাইল বোঝা করা স্মৃতি নিয়ে। জানি না আবার কবে আসবো। লঞ্চে এসে 5 মিনিট দাঁড়ানোর পরেই লঞ্চটা ছেড়ে দিল। এখন প্রায় 5টা বাজে, আমরা 5:30টার মধ্যে বাড়ি পৌঁছে যাব। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে গিয়ে জানিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতন আসি, আবার দেখা হবে নতুন এক ঠিকানায়, একটা নতুন গল্প নিয়ে। ততদিন তোমরা ভালো থেকো।